চলুন শুরু করা যাক। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সবার জীবনের জন্যই খুব জরুরি, আর্থিক জাগরণ বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়েকেনিং। আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্যটা হলো এই ওয়েলথ বিল্ডিং বা সম্পদ গড়ার একদম বেসিক কিছু নীতি নিয়ে কথা বলা। আর হ্যাঁ, কোনো জটিল অর্থনৈতিক বা ফাইন্যান্সের কঠিন টার্মস নয়। আমাদের চেষ্টা থাকবে আজকের এই আলোচনার সব কথাগুলো খুব সুন্দর এবং সহজ করে আপনাদের বুঝিয়ে দেয়া, যাতে করে আগে থেকে ফাইন্যান্সের কোনো জ্ঞান না থাকলেও এই কনসেপ্টগুলো একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, বিখ্যাত রবার্ট কিওসাকির একটা দারুণ কথা আছে। উনি বলেছিলেন সাধারণ মানুষের সারা জীবন টাকার অভাবে ভোগার মূল কারণটাই লুকিয়ে আছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। ভেবে দেখুন তো, আমরা জীবনের ১৫ থেকে ২০টা বছর স্কুলে কাটাই, নানা বিষয় পড়ি, অথচ টাকা বা অর্থের ব্যবহার নিয়ে কিন্তু আমাদের কিছুই শেখানো হয় না। আমাদের শুধু শেখানো হয় কিভাবে ভালো রেজাল্ট করে অন্যের জন্য কাজ করতে হবে, কিন্তু টাকাকে কিভাবে নিজের উপকারে লাগানো যায় বা টাকাকে দিয়ে কিভাবে নিজের জন্য কাজ করানো যায় সেটা আমাদের পুরোপুরি অজানা থেকে যায়। আর এটাই কিন্তু আমাদের আর্থিকভাবে পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ। তো এই যে সারা জীবন ধরে টাকার পেছনে ছোটা, এই অবস্থা থেকে মুক্তির উপায়টা কি? চলুন প্রথমে এই ইঁদুর দৌড় বা র্যাট রেস জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। এই র্যাট রেস ব্যাপারটা আসলে কি? ধরুন প্রতিদিন সকালে অ্যালার্ম শুনে ঘুম থেকে ওঠা, তড়িঘড়ি করে কাজে যাওয়া, আর মাস শেষে যে বেতনটা পাওয়া যায় তা দিয়ে বিল শোধ করা, এটাই হলো সেই অন্তহীন চক্র। এর পেছনে মূলত আমাদের দুটো আবেগ কাজ করে, ভয় আর লোভ। মাস শেষে বাসা ভাড়া বা বিল দিতে না পারার ভয়, কিংবা চাকরি হারানোর ভয়, এগুলোই আমাদের প্রতিদিন ওই একই রুটিনে কাজে যেতে বাধ্য করে। আবার যখন হয়তো একটু বেতন বাড়ে, তখন আমাদের মনে আর একটু ভালো থাকার বা নতুন একটা দামি ফোন কেনার লোভ চলে আসে, ফলে খরচও বেড়ে যায়। আর এই চক্রটা আজীবন চলতেই থাকে। এই চক্র থেকে বের হতে গেলে আমাদের চিন্তাধারায় একটা বড় শিফট আনতে হবে। গরিব বাবা আর ধনী বাবার চিন্তাধারার পার্থক্যটা এখানে দারুণ একটা উদাহরণ। গরিব বাবা হয়তো বলছেন, খুব ভালো করে পড়াশোনা করো বাবা, যাতে বড় হয়ে একটা ভালো কোম্পানিতে চাকরি পাও। শুনতে খুব নিরাপদ মনে হচ্ছে, তাই না? কিন্তু অন্যদিকে ধনী বাবার কথাটা শুনুন। তিনি বলছেন, ভালো করে পড়াশোনা করো, যাতে তুমি নিজেই একটা ভালো কোম্পানি কিনে নিতে পারো। এই যে একটা অপ্রচলিত সাহসী দৃষ্টিভঙ্গি, এটাই কিন্তু ঠিক করে দেয় যে কে ভবিষ্যতে আর্থিকভাবে স্বাধীন হবে আর কে সারা জীবন অন্যের অধীনে কাজ করে যাবে। এই নতুন মাইন্ডসেট বা দৃষ্টিভঙ্গি তৈরির জন্য আমাদের সবচেয়ে আগে একটা খুব বেসিক কিন্তু চরম গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, আর তা হল সম্পদ বা অ্যাসেট এবং দায় বা লায়াবিলিটির পার্থক্য। এই জায়গাটাতে কিন্তু আমরা সবচেয়ে বেশি হোঁচট খাই। জিনিসটাকে একদম কিপ ইট সুপার সিম্পল নীতিতে যদি বলি, সম্পদ বা অ্যাসেট মানে হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা এনে দেয়, ব্যাস, সিম্পল। আর দায় বা লায়াবিলিটি হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। আমরা অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে বড় একটা বাড়ি বা দামি গাড়ি কিনি আর ভাবি, বাহ, আমি তো দারুণ একটা সম্পদ গড়ে ফেললাম। কিন্তু বাস্তবে এগুলোর মেনটেনেন্স বা কিস্তির জন্য যদি প্রতি মাসে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যায়, তবে সেগুলো মোটেও সম্পদ নয়, সেগুলো হলো স্রেফ দায়। প্রকৃত সম্পদ হলো সেগুলোই যা থেকে আপনার রেগুলার একটা ইনকাম আসতে থাকে। এখন ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের এই নিয়মটার দিকে তাকালেই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আমরা সাধারণত কি করি? মাস শেষে বেতন পেলেই আগে বাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি বিল, ট্যাক্স সব মিটিয়ে ফেলি, মানে অন্য সবাইকে আগে টাকা দিয়ে দিই। এরপর যা বাঁচে তা দিয়ে হয়তো একটা ইএমআই শোধ করি। কিন্তু আর্থিকভাবে সফল হওয়ার গোল্ডেন রুলটা হলো পে ইয়োর সেলফ ফার্স্ট, বা নিজেকে আগে টাকা দেওয়া। মানে আপনার আয়ের একটা অংশ দিয়ে প্রথমেই এমন কিছু সম্পদ কেনা যা ভবিষ্যতে আপনাকে আরও টাকা এনে দেবে। আয় যদি পুরোটাই দায় আর খরচের পেছনে চলে যায়, তাহলে আপনার এত পরিশ্রমের কিন্তু কোনো মানেই রইল না। একটা খুব মজার ব্যাপার কি জানেন? আমরা ভাবি যার যত দামি জিনিস আছে বা ব্যাংকে যত জমানো টাকা আছে সে তত ধনী। কিন্তু আসল ওয়েলথ বা সম্পদের মাপকাঠি হল সময়। ধরুন আপনি আজ থেকে কাজ করা বন্ধ করে দিলেন। এখন আপনার যে জমানো সম্পদ বা সেখান থেকে আসা প্যাসিভ ইনকাম আছে, তা দিয়ে আপনি ঠিক কতদিন আগের মতনই সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন? যদি সেই সম্পদের আয় দিয়ে আপনার আজীবন চলে যায়, তবেই আপনি আর্থিকভাবে স্বাধীন। অযথায় দামি জিনিস জমিয়ে রাখাটা কিন্তু কখনো আসল সম্পদ হতে পারে না। তো এই আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য টাকাটা আসলে কোথা থেকে আসে তার একটা চমৎকার ম্যাপ বা ব্লুপ্রিন্ট আমরা এখন দেখব, যাকে বলে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট।
এই কোয়াড্রেন্ট বা চতুর্ভুজটাকে 4 ভাগে ভাগ করা যায়। বাঁদিকে আছে ই আর এস। এ মানে এমপ্লয়ি বা চাকরিজীবী, যারা অন্যের তৈরি করা সিস্টেমে কাজ করে। এস মানে সেলফ এমপ্লয়েড বা যারা নিজের জন্য কাজ করে, যেমন ধরুন ফ্রিল্যান্সার বা ছোট ব্যবসায়ী। আর ডান দিকে আছে বি এবং আই। বি মানে হলো বিজনেস বা বড় ব্যবসার মালিক, যেখানে মানুষ আর সিস্টেম তাদের জন্য কাজ করে। আর সবশেষে আই হলো ইনভেস্টর বা বিনিয়োগকারী, যেখানে টাকা সরাসরি তাদের হয়ে কাজ করে। আমরা কে কিভাবে আয় করছি তা এই 4টা ভাগের কোনো না কোনোটার মধ্যেই পড়ে। একটা কথা শুনলে হয়তো একটু তেতো লাগবে, কিন্তু জব বা চাকরি শব্দটার একটা দারুণ অর্থ আছে। বলা হয়ে থাকে JOB মানে হলো জাস্ট ওভার ব্রোক, অর্থাৎ দেউলিয়া হওয়ার ঠিক আগের অবস্থা। কোয়াড্রেন্টের বাঁদিকে মানে ওই ই এবং এস ক্যাটাগরিতে থাকলে আমাদের মূল টার্গেট হয়ে যায় শুধু একটা নিরাপদ চাকরি ধরে রাখা। কিন্তু মুশকিল হলো এখানে আয়ের একটা সীমা থাকে, আর কোনো কারণে আপনি যদি কাজ করা থামিয়ে দেন, আপনার ইনকামও কিন্তু সাথে সাথেই জিরো হয়ে যাবে। আর এখানেই আমাদের মাইন্ডসেট বদলাতে হবে। বাঁ দিকের মানুষরা মানে চাকরিজীবী বা স্বনিয়োজিত ব্যক্তিরা মূলত টাকার জন্যই কাজ করেন। তারা নিজেদের সময় আর শ্রম দেন, বিনিময়ে টাকা পান। কিন্তু ডান দিকের মানুষরা মানে ব্যবসায়ী আর বিনিয়োগকারীরা এমন একটা সিস্টেম বা সম্পদ তৈরি করে ফেলেন যেখানে টাকা তাদের জন্য কাজ করে। সারা জীবন টাকার পেছনে না ছুটে টাকাকেই আপনার জন্য কাজ করতে বাধ্য করা, এটাই হলো ডান দিকের আসল ম্যাজিক। এখন প্রশ্ন হলো, এই ম্যাজিকটা আমরা নিজেদের জীবনে শুরু করব কিভাবে? উত্তরটা খুব সহজ, নিজের ব্যবসার দিকে মনোযোগ দিতে হবে। একটু ভেবে দেখুন তো, আপনি যদি নিজের সম্পদ গড়ার দিকে ফোকাস না করেন, তাহলে আপনার প্রতিদিনের এই হাড়ভাঙ্গা খাটুনিতে আসলে লাভটা কার হচ্ছে? প্রথমত লাভ হচ্ছে আপনার বসের বা কোম্পানির, যাদের জন্য আপনি কাজ করছেন। দ্বিতীয়ত লাভ হচ্ছে সরকারের, কারণ আপনি বেতন হাতে পাওয়ার আগেই তারা ট্যাক্স হিসেবে একটা বড় অংশ কেটে নিচ্ছে। আর তৃতীয়ত লাভ হচ্ছে ব্যাংকের, কারণ আপনার মর্টগেজ বা ক্রেডিট কার্ডের সুদ তো তাদের পকেটেই যাচ্ছে। তাই শুধু অন্যের পকেট ভারী না করে নিজের জন্য সম্পদ গড়াটা কিন্তু এখন সময়ের দাবি। তবে হ্যাঁ, নিজের ব্যবসার দিকে মনোযোগ দেওয়া মানে কিন্তু এই নয় যে কাল সকালেই বসের মুখের ওপর পদত্যাগপত্র ছুড়ে দিয়ে রাস্তায় বসে পড়তে হবে। মোটেও তা নয়। এর মানে হলো, আপনি দিনে যে কাজটা করছেন বা যে চাকরিটা করছেন সেটা মন দিয়েই করুন, কিন্তু পাশাপাশি সেই আয়ের একটা অংশ বাঁচিয়ে ধীরে ধীরে প্রকৃত আয় উৎপাদনকারী সম্পদ কেনা শুরু করুন। সেটা হতে পারে শেয়ার, বন্ড বা রিয়েল এস্টেট। এগুলোই হলো সেই সম্পদ যা আপনার ভবিষ্যতের শক্ত একটা আর্থিক ভিত তৈরি করবে। এখন সবকিছু তো বুঝলাম, কিন্তু এই পথে হাঁটতে গেলে কিছু মানসিক বাধা বা মেন্টাল ব্লক তো আসবেই, তাই না? চলুন দেখি সেগুলো কিভাবে পার হওয়া যায়। ফাইন্যান্সিয়াল নলেজ থাকার পরেও মানুষ মূলত 5টি কারণে আর্থিকভাবে স্বাধীন হতে পারে না। এই বাধাগুলো হল: 1. টাকা হারানোর ভয়। 2. চারপাশের মানুষের নেতিবাচক কথা বা সন্দেহবাদ। 3. অলসতা। 4. আর্থিকভাবে কিছু খারাপ অভ্যাস। এবং 5. নতুন কিছু না শেখার অহংকার। এখানে একটা দারুণ কথা মনে পড়ে গেল। যারা সব সময় সবকিছুতে সন্দেহ করে বা নেতিবাচক থাকে, তারা কিন্তু শুধু অন্যের খুঁত ধরে আর সমালোচনা করে। কিন্তু যারা জীবনে জয়ী হয়, তারা পরিস্থিতিটাকে বিশ্লেষণ করে। অতিরিক্ত সন্দেহ আমাদের চোখ অন্ধ করে দেয়, ফলে চোখের সামনে থাকার সুবর্ণ সুযোগও আমরা দেখতে পাই না। অন্যদিকে বিশ্লেষণ করলে এমন অনেক নতুন রাস্তা খুলে যায়, যা হয়তো সাধারণ মানুষের চোখ একেবারেই এড়িয়ে যায়। আমাদের ব্রেন কিভাবে কাজ করে তার একটা চমৎকার উদাহরণ দিই। ধরুন, আপনি একটা দামি জিনিস দেখে বললেন, উফ, এটা কেনার তো আমার কোনো সামর্থ্য নেই। ব্যাস, আপনার মস্তিষ্ক সাথে সাথে কাজ করা বন্ধ করে দিল। এটা কিন্তু একটা অলস মনের লক্ষণ। কিন্তু আপনি যদি কথাটা একটু ঘুরিয়ে বলেন, কিভাবে আমি এটা কেনার সামর্থ্য অর্জন করতে পারি, তখনই এটা একটা দারুণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তখন আপনার ব্রেন অ্যাক্টিভ হয়ে ওঠে আর ক্রিয়েটিভ সমাধান খুঁজতে বাধ্য হয়। ভাবুন, সামান্য একটা বাক্যের পরিবর্তন কতটা জাদুকরী হতে পারে। এরপর যে বিষয়টা আসে সেটা হলো অহংকার। কেউ যদি মনে করে, আরে আমি তো সব জানি, তাহলে তার নতুন কিছু শেখার দরজা কিন্তু সেখানেই চিরতরে বন্ধ হয়ে যায়। বুদ্ধিমত্তা থাকাটা দারুণ একটা ব্যাপার, কিন্তু তার সাথে যদি অহংকার মিশে যায়, তবে সেটা অজ্ঞতা বা বোকামিতে পরিণত হতে সময় লাগে না। প্রকৃত আর্থিক বুদ্ধিমত্তার জন্য সবসময় অন্যের কথা শোনার আর প্রতিনিয়ত নতুন ধারণা গ্রহণ করার মতো বিনয়ী মানসিকতা থাকাটা খুব জরুরি। তো
এই সব বাধা পার হওয়ার পর আমাদের সবচেয়ে বেশি যা দরকার তা হল প্রচণ্ড ফোকাস। ফোকাসের একটা দারুণ ফুল ফর্ম আছে, ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেসফুল, মানে সফল না হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট পথে লেগে থাকতে হবে। এখানে সেখানে অল্প অল্প করে হাজারটা চেষ্টা না করে নিজের লক্ষ্যটাকে একটা নির্দিষ্ট জায়গায় স্থির রাখাটাই হল সাফল্যের আসল চাবিকাঠি। আজ শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রেখে যেতে চাই, একটু গভীরভাবে ভেবে দেখবেন। আপনি বর্তমানে যে পথে হাঁটছেন সেটা কি আপনাকে সারা জীবন কেবল টাকার পেছনে ওই হাড়ভাঙা খাটুনিতেই আটকে রাখবে, নাকি এখন সময় এসেছে টাকাকে আপনার ভবিষ্যতের জন্য কাজ করতে দেওয়ার? এই সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আপনার। আর্থিক স্বাধীনতার এই যাত্রায় আজকে নেওয়া আপনার একটা পজিটিভ সিদ্ধান্তই হয়তো বদলে দিতে পারে আপনার সামনের পুরো জীবনটা।